প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে থেকে সুস্থ আছো। আমরা রেগুলার যে পাঠগুলি অনলাইন আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন সিস্টেম থেকে প্রতিদিন দিয়ে যাচ্ছি, তোমরা সেই পাঠগুলি মনোযোগ দিয়ে বাসায় দিচ্ছ। আমি নন্দিতা সরকার, প্রভাষক পদার্থবিজ্ঞান, আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদেরকে ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বা স্থিরতড়িৎ নিয়ে আলোচনা করব। এখন তড়িৎ জিনিসটা আসলে কি? আসলে ফিজিক্স, পদার্থবিজ্ঞান থিওরিটিক্যালি এবং এক্সপেরিমেন্টালি দুইভাবেই ব্যাখ্যা করা হয়, কিন্তু যেহেতু বিজ্ঞান, আমরা সাধারণত এক্সপেরিমেন্টালি কথাগুলি একটু পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণমূলক কথাগুলি আমরা ক্লাসে বেশি বলে থাকি। আচ্ছা, তাহলে আজকে আমি স্থিরতড়িতের বেসিক কথাগুলি নিয়েই আলোচনা করব। এক্সপেরিমেন্টাল কথাগুলি আস্তে আস্তে আমরা ক্লাসে আসব। বিদ্যুৎ, তড়িৎ, আধান, চার্জ, এই চারটা জিনিস প্রায় সেম টার্ম। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। দৈনন্দিন জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে রাতে বাতি জ্বালানো, পাখা ঘোরানো, টেলিভিশন, রেডিও, কম্পিউটার চালানো ইত্যাদি সবই আমরা বিদ্যুতের মাধ্যমে করে থাকি। অর্থাৎ আধুনিক জীবনযাত্রায় বিদ্যুৎ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন আসি, বিদ্যুৎ শব্দটি আসলে একটা গ্রিক শব্দ ইলেকট্রন থেকে শব্দটি এসেছে, যার ভিত্তিতে কোনো বস্তুতে স্থিরতড়িৎ, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ শক্তির সঞ্চার হয় এবং যার গতিতে তড়িৎ প্রবাহ, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের উদ্ভব হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা তড়িৎ বলতে যে সংজ্ঞাটা দিব, যেহেতু এটা একটা বিজ্ঞানের ক্লাস, পদার্থবিজ্ঞান ক্লাস, তোমরা নিশ্চয়ই সবাই খাতা কলম নিয়ে বসেছ। তাহলে তড়িতের সংজ্ঞাটা এটা বইয়ে আছে, তোমরা বইও পাবা, ইসাক নবী স্যারের বইয়ে, সাধারণ তপন স্যারের বইয়ে, যে কোনো একটা ফিজিক্সের বই ফলো করলে তোমরা এই সংজ্ঞাটা সুন্দর করেই পাবা। তাহলে আমরা তড়িতের সংজ্ঞাটা বলতে পারি, স্থির বা গতিশীল আধানের প্রকৃতি ও প্রভাব বা ক্রিয়াকে তড়িৎ বলে। কি বললাম? সেটা স্থিরও হইতে পারে, গতিশীলও হইতে পারে। তাইলে স্থির বা গতিশীল আধানের প্রকৃতি বা প্রভাব বা ক্রিয়াকে তড়িৎ বলে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এই যে স্থিরতড়িৎ এর বেসিক কথা আমি শুরু করলাম, চ্যাপ্টারটা আজ আমি শুরু করলাম। তাহলে আমরা এখানে এই অধ্যায়ে আমরা মূলত কি কি জিনিস পড়ব? এই অধ্যায়ে আমরা কোনো বস্তুতে আধানের প্রকৃতি ও প্রভাব, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ শক্তি, তড়িৎ এক কুলম্ব চার্জ, চার্জের কোয়ান্টায়ন, তড়িৎ বিভব, তড়িৎ দ্বিমেরু, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ধারক, ধারকত্ব, কুলম্বের সূত্রের ব্যবহার, গাউসের সূত্রের ব্যবহার ইত্যাদি ইত্যাদি। সামনে আমরা অনেক কিছু এক্সপেরিমেন্টালি ভাবে আমরা সার্কিট এঁকে ক্লাসে আমরা থিওরিগুলি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখন আসো, তাইলে আমি বললাম তড়িৎ কি? তড়িতের কথাটা আসলে কনসেপ্টটা পরমাণু থেকে আসে, এই ব্যাখ্যাটাতে আমি আসছি। তড়িৎ মূলত দুই প্রকার, একটা হলো স্থিরতড়িৎ বা ঘর্ষতড়িৎ, যে বিষয়টা আজকে আমার টপিকস, সেটা না বললেই নয়। আরেক রকম হলো তড়িৎ দুই রকম, আরেক রকম হলো চলতড়িৎ। তাহলে স্থিরতড়িৎ কথাটা আমরা ব্যাখ্যাটা কিভাবে দিতে পারি? যদি
এই জায়গাটা কোনো বস্তু বিশেষ অবস্থায় অন্য বস্তুকে আকর্ষণ করে বা তড়িৎগ্রস্ত বা আহিত হয়, অর্থাৎ বস্তুতে তড়িতের উৎপত্তি হয়। এই তড়িৎ যেখানে উৎপত্তি হয় সেখানেই থাকে বলে একে স্থির তড়িৎ বলে। আমি আবার বলছি বন্ধুরা, কোনো বস্তু বিশেষ অবস্থায়, নিশ্চয়ই একটা কোনো অবস্থায়, সেটা বিশেষ উল্লেখ করেছে কিন্তু এটা ব্যাখ্যা আমি বলবো, বিশেষ অবস্থায় অন্য বস্তুকে আকর্ষণ করে বা তড়িৎগ্রস্ত বা আহিত হয়, অর্থাৎ বস্তুতে তড়িতের উৎপত্তি হয়। এই তড়িৎ যেখানে উৎপত্তি হয় সেখানেই থেকে যায় বলে একে স্থির তড়িৎ বলে। তাহলে আমরা ছোট্ট করে সংক্ষেপে কি বলতে পারি? স্থির আধানের প্রভাব বা ক্রিয়াকে স্থির তড়িৎ বলে, এবং গতিশীল আধানের প্রভাব বা তাহলে গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে চলতড়িৎ বলে। তাহলে স্থির তড়িৎ কথাটাতে বলেছি কোনো বস্তু বিশেষ অবস্থায় অন্য বস্তুকে আকর্ষণ করে বা তড়িৎগ্রস্ত হয় বা আহিত হয়। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে আজ থেকে তড়িতাহিতকরণ জিনিসটা কি। তড়িতাহিতকরণ আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি। তড়িতাহিতকরণ বলতে আমরা কি বুঝি? এখন তড়িতাহিতকরণ হলো বিজ্ঞানী প্রায় 600 বছর আগে বিজ্ঞানী গ্রিক দার্শনিক বিজ্ঞানী থ্যালিস পাইন গাছের শক্ত আঠাকে পাইন গাছের শক্ত আঠাকে আবার আরেকটা নামে পরিচিত, সেটাকে বলে অ্যাম্বার। পাইন গাছের শক্ত আঠাকে রেশমি কাপড় দিয়ে ঘষে উনি যখন ঘষলে উনি দেখতে পান এগুলি ঘষার ফলে এই পাইন গাছের আঠাটা এই রেশমি কাপড় দিয়ে ঘষার ফলে ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে। এবং আমরা একটা গল্প প্রায় জানি, এটা ছোট ছোট ক্লাসের 5-6 বাচ্চারাও গল্পটা জানে। আমরা শীতকালে যে একটু আমরা উলের সোয়েটার পরি না, হ্যাঁ, উলের সোয়েটারের মধ্যে একটু একটা চিরুনিকে বা একটা কলমকে ঘষে যদি মাথায় চুল আশ্রায়, তাহলে দেখা যায় যে চিরুনি এবং চুলের ঘর্ষণের ফলে আমাদের ওই প্লাস্টিকের চিরুনিটা ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে। এটা কিন্তু বন্ধুরা সায়েন্সেরই একটা খেলা। হ্যাঁ, যখন চিরুনি দিয়ে চুল আশ্রায় তখন কেউ ইলেকট্রন দেয় বা কেউ নেয়। যে ইলেকট্রন দেয় সে ধনাত্মক চার্জে চার্জিত হয়, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। ফলে চিরুনি বা কলম কোনো একটা চার্জে চার্জিত হয়, যার ফলে কাগজের টুকরা এখানে কি নিরপেক্ষ এবং এটা একটা আহিত বস্তু দ্বারা চার্জিত হয়, ফলে আকর্ষণ করে। হ্যাঁ, কারণ চিরুনি এবং চুলের ঘর্ষণের ফলে তাহলে এখানে কি বিদ্যুৎ সৃষ্টি হলো? ঘর্ষণের ফলে শিক্ষার্থীবৃন্দ স্থির বিদ্যুৎ। হ্যাঁ, তো এখন এই ঘটনাটা প্রায় 600 বছর আগে বিজ্ঞানী থ্যালিস পর্যবেক্ষণ করেছিলেন যে এরকম পাইন গাছের আঠাকে যদি আমি অ্যাম্বারকে যদি আমি রেশমি কাপড় দিয়ে বসি, ঠিক একই ঘটনা ঘটে যে ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে। পরবর্তীতে ডক্টর উইলিয়াম গিলবার্ট এটা নিয়ে আরও অনেক অনুসন্ধান করেন এবং অনেক পদার্থের মধ্যে এই ধর্ম বা গুণাগুণ লক্ষ্য করেন। তাহলে উনি লক্ষ্য করেন যে ঘর্ষণের ফলে প্রত্যেক বস্তুই অন্য বস্তুকে কম বেশি আকর্ষণ করে এবং এই ধর্মই তড়িতাহিতকরণ বলে পরিচিত। মানে উনি বিজ্ঞানী স্যার ডক্টর উইলিয়াম গিলবার্ট, হ্যাঁ, যথার্থ সম্মানিত বিজ্ঞানী। হ্যাঁ, আমরা অনেক নাম শুনেছি, উনি অনেক তথ্য আমাদেরকে দিয়ে গেছেন। তার মধ্যে এটি একটা যে স্যার লক্ষ্য করেন যে অনেক পদার্থের মধ্যেই এই ঘর্ষণের ফলে মানে ওই অন্য একটা পদার্থ, নিরপেক্ষ পদার্থ আকর্ষিত হয় এবং
উনি এই 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 ধর্মটা, পদার্থের এই ধর্মকে উনি তড়িতাহিতাকরণ বলেন। তাইলে আমরা মেয়েরা, সরি শিক্ষার্থীবৃন্দ, আমরা তড়িৎ জানলাম, তড়িতের দুই রকম জানলাম, একটা হলো স্থির তড়িৎ, একটা হলো চল তড়িৎ। তারপরে স্থির তড়িতের সংজ্ঞা বললাম, তার মানে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়। এই স্থির তড়িতের আরেকটা নাম ঘর্ষ তড়িৎ। আর আরেকটা প্রকার জানলাম চল তড়িৎ। হ্যাঁ, গতিশীল আধানের ফলে, গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকেই চল তড়িৎ বলে। তারপরে তড়িতাহিতকরণ বিজ্ঞানীদের উদাহরণ দিয়ে আমাদের ছোট ছোট বাচ্চারা চিরুনি দিয়ে চুল আসছে যে পরীক্ষাটা বাসায়ই করতে পারে, হ্যাঁ, সেটাই তড়িতাহিতকরণ। সেই ঘটনাটা দিয়ে, স্যারদের কথা দিয়ে তড়িতাহিতকরণ আমি বোঝানোর চেষ্টা করলাম। এবার আসো মেয়েরা, তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? তড়িৎ ক্ষেত্র ছোট করে বলি। এখানে একটি একটি ধনাত্মক চার্জের চার্জিত আধানের বস্তু, ধনাত্মক চার্জের চার্জিত আধানের বস্তু। এখন এই চার্জিত বস্তু থেকে বেশ কিছুটা দূরে পি একটা বিন্দুতে প্লাস কিউ পরিমাণ আধান আমরা রাখলাম। রাখার ফলে এখন প্লাস কিউ পরিমাণ আধান রাখার ফলে এই আধানটি এখানে এটা চার্জিত, ধনাত্মক চার্জে চার্জিত হওয়া বস্তুর কারণে এই আধানটি একটা বল লাভ করবে এবং এই আধানের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র বিরাজ করবে, যার উৎস হচ্ছে এখানে এই আধানের চারপাশেও একটা এই বস্তুর মতো একটা তড়িৎ ক্ষেত্র বিরাজ করবে, যার উৎস হচ্ছে এ বস্তু। তাহলে অর্থাৎ একটি আহিত বস্তুর নিকটে অন্য একটা বস্তু আনলে ওই বস্তুটাও কি হয়, আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে। তাহলে আহিত বস্তুর চারিদিকে, তাহলে আমরা এখন বলতে পারি আহিত বস্তুর চারিদিকে, তার মানে এই বস্তুটার কারণে একটি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ চার্জ কি হয়, আহিত হয়। তাই এই আহিত বস্তুর কারণে একটা আহিত বস্তুর চারিদিকে যে অঞ্চলব্যাপী তার আকর্ষণ ও বিকর্ষণ করার ক্ষমতা থাকে, বিদ্যমান থাকে, বা এই প্রভাব, আকর্ষণ বা বিকর্ষণ করার প্রভাব বিদ্যমান থাকে, সেইটুকু অঞ্চলটি তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে আমরা দেখতে পেলাম একটা আহিত বস্তু, হ্যাঁ, চার্জিত বস্তু, এই বস্তু থেকে পি দূরত্বে, শিক্ষার্থীবৃন্দ, পি বিন্দুতে আমরা প্লাস কিউ পরিমাণ একটা চার্জ রাখছি, এবং এই বস্তুর জন্য এই প্লাস কিউ বস্তুটাও কি, তার চারপাশেও কি হচ্ছে, একটা চার্জের সৃষ্টি হয়েছে। তার মানে তড়িৎ ক্ষেত্র কি, একটা চার্জিত বস্তুর চারপাশে যতটুকু অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকে, সেই অঞ্চলটুকুকে তড়িৎ ক্ষেত্র বলে। এবার আসো বন্ধুরা, তড়িৎ শক্তি বলতে আমরা কি বুঝি? তড়িৎ শক্তি আমরা একটা সার্কিট এঁকেছি, দেখো ব্ল্যাকবোর্ডে। এখন এই সার্কিটটা তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষেত্র, এগুলি আমাদের পদার্থবিজ্ঞানের সাধারণ কথা। আচ্ছা, কোনো বর্তনীতে, এটা একটা তড়িৎ বর্তনী এঁকেছি, তাইলে আমরা বলতে পারি কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার ফলে, তাহলে তড়িৎ প্রবাহ, এখানে একটা কোষ দিয়েছি, তার মানে কোষ দেওয়ার ফলে একটা সেল, কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাইলে তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য আমাদের তড়িৎ শক্তির প্রয়োজন হয়। তার মানে তড়িৎ কোষ দিয়ে, একটা কোষ, ব্যাটারি আর কোষ কিন্তু শিক্ষার্থীবৃন্দ এক নয়, অনেকগুলি কোষ একসাথে যুক্ত হয়ে একটা ব্যাটারি হয়। আর শুধু যে যন্ত্রে শুধু একটা নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্ত থাকে, সেইটাকে আমরা সেল বলে জানি। তাহলে আমরা তড়িৎ কোষ দিয়ে আমরা কি করেছি, একটা বাল্ব জ্বালানোর চেষ্টা করেছি। তাইলে তড়িৎ শক্তি সরবরাহ করে আমরা বাল্ব জ্বালিয়ে আলো এবং তাপ শক্তিতে রূপান্তরিত করেছি। তার মানে কি, তড়িৎ শক্তি দিয়ে আমরা তড়িৎ শক্তি, এখানে তড়িৎ শক্তিটা ব্যাটারি থেকে ব্যয় হয়ে আমরা একটা বাল্ব জ্বালিয়ে আমরা
সক্ষম হয়েছি। এখন মেয়েরা অল্প কথায়, শিক্ষার্থীবৃন্দ, অল্প কথায় আমি তোমাদেরকে বলতে চাই আয়িত হওয়া বলতে আমরা কি বুঝি। আয়িত হওয়া, আচ্ছা প্রত্যেক পদার্থই তো ক্ষুদ্র ক্ষুদ্র কি দিয়ে, কণা দিয়ে গঠিত। এদেরকে আমরা কি বলি? পরমাণু বলি। পরমাণু, প্রত্যেক পদার্থের পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণয়মান ইলেকট্রন থাকে। এখন আমি তোমাদেরকে, তোমরা যদিও কেমিস্ট্রি থেকে এগুলি জানো, তারপরও আমি ইলেকট্রন নিয়ে একটু না বললেই নয়। 1897 খ্রিস্টাব্দে স্যার জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করেন। ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার প্রবাহ। তাহলে সর্বপ্রকার পরমাণুতেই কম বেশি ইলেকট্রন বিদ্যমান। তাহলে প্রত্যেক পদার্থের পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণয়মান ইলেকট্রন, পরমাণু ইলেকট্রন দ্বারা গঠিত। নিউক্লিয়াসের মধ্যে দুই ধরনের কণা থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তাহলে পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের, পদার্থ সৃষ্টিকারী কণা কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে কি? আধান বা চার্জ। আধান বা চার্জ, আধান বা চার্জ। তাহলে আমরা কি বললাম? নিউক্লিয়াসের মধ্যে তো দুই ধরনের কণা থাকে ভিতরে, প্রোটন এবং নিউট্রন। তাহলে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক কণা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। শেষ হয়ে গেছে? আমরা বলতে পারি আধান বা চার্জ। আমরা বললাম যে পরমাণুর মধ্যে যেই কণাসমূহ থাকে, এই কণাসমূহের অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদির বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান বা চার্জ। ইলেকট্রনের আধানকে ঋণাত্মক আধান এবং প্রোটনের আধানকে ধনাত্মক আধান বলে। মজার বিষয়, পরমাণু কিন্তু নিজে নিরপেক্ষ, এর কিন্তু কোনো আধান নেই। হ্যাঁ, তাহলে নিউট্রন তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ এতে কোনো আধান থাকে না। একটি প্রোটনের আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের সমান। তার মানে সেই আধানের পরিমাণটা কত? 1.6। তোমরা মনে হয় মেয়েরা সবাই জানো 1.6 × 10⁻⁹ কুলাম। 1.6 এটা প্রোটনের আধান, প্রোটনের বেলায়। আর ইলেকট্রনের বেলায় একই আধান কিন্তু মাইনাস। তাইলে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন যদি একটা পরমাণুতে থাকে, ফলে একটা গোটা পরমাণুতে কি করে? তড়িৎ ধর্ম প্রকাশ করে, নিস্তড়িত হয়, তড়িৎ ধর্ম প্রকাশ পায় না। কারণ একই আধান কিন্তু বিপরীতধর্মী চার্জ, নিস্তড়িত হয়ে যায়। বিভিন্ন পদার্থের প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা বিভিন্ন হয়। কোনো পরমাণুতে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান থাকে ততক্ষণ পর্যন্ত তা নিস্তড়িত থাকে। কিন্তু পরমাণুতে এদের সংখ্যা সমান না হলে পরমাণু তড়িৎগ্রস্ত হয়, অর্থাৎ আয়িত হয়। তার মানে একটা পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা যদি সমান না হয়, তখন পরমাণু কি হয়? তখন পরমাণু তড়িৎগ্রস্ত হয় এবং আয়িত হয়। কোনো পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কমে গেলে প্রোটনের আধিক্য দেখা দেয়। এই অবস্থাকে বলা হয় ধনাত্মক আধানের আয়িত হওয়া। আবার এই বিচ্ছিন্ন ইলেকট্রন অপর কোনো পরমাণুর সাথে যুক্ত হয়ে পরমাণুতে প্রোটনের চেয়ে ইলেকট্রনের সংখ্যা তখন বেড়ে যায়, ফলে ঋণাত্মক আধানে আয়িত হয়। পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিক চেয়ে কম বা বেশি হওয়াকেই আয়িত হওয়া বলে। তার মানে মেয়েরা আয়িত হওয়া কাকে বলে? পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে আয়িত হওয়া বলে। তার মানে একটা পরমাণুতে ভিতরে থাকে প্রোটন, এটা নিউক্লিয়াস, আর বাইরে ইলেকট্রনগুলি এভাবে ঘুরতে থাকে। হ্যাঁ, এটা হলো পরমাণু আয়িত। বা একটা পরমাণুর ভিতরে প্রোটন, নিউট্রন আর নিউট্রন এখানে থাকে কেন্দ্রে, কিন্তু নিউট্রন তো চার্জ নিরপেক্ষ। হ্যাঁ, কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে, আর চারিদিকে ইলেকট্রনগুলি ঘুরতে থাকে, চারিদিকে ঘুরতে থাকে। যাই হোক, তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে স্থিরতড়িতের অল্প কথা যতটুকু করালাম, তোমরা এতটুকু পাঠ বাসায় দেখবে আমি আশা করব। আমি ছোট ছোট প্রশ্নগুলি আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব, তোমরা কমেন্টে লিখে দিবে। আর যেটা বলতে চাচ্ছি যে আগামীতে আমরা এক্সপেরিমেন্টালি যে লগুলি আছে কুলম্বের সূত্র দিয়ে আমরা শুরু করব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বা পরবর্তী ক্লাসে কথা হবে।